বিবাহ নামক অধ্যায়টা একটা ছেলে অথবা একটা মেয়ের জীবনে অনেকগুলো নতুন অভিজ্ঞতা নিয়ে আসে। কিন্তু আজকে যেই গল্পটা বলবো সেখানে একটা ছেলে তার পছন্দের মানুষটাকে বিয়ে করার পর জানতে পারে তার মধ্যে রয়েছে এক অতৃপ্ত আত্মার বসবাস, আর তার শুধু একটাই ইচ্ছা, যেটা হলো প্রতিশোধ। এখন নতুন একটা পরিবারে নতুন বউয়ের এই ধরনের অস্বাভাবিক আচরণ বাড়ির সবার মনে একটা ভয় তৈরি করে। এমনকি ঘটনা এমন এক পর্যায়ে চলে যায় যেখানে বাড়ির মানুষ তাদের ডিভোর্সের ব্যবস্থা করতেও রাজি হয়ে যায়। বলছিলাম 2024 সালে বাংলা ভাষায় মুক্তিপ্রাপ্ত একটা ভারতীয় ড্রামা হরর ক্যাটাগরির মুভি আমি নন্দিনী এর গল্প কথা। কি হয়েছিল সেই মেয়েটার সাথে আর কেনই বা সেই অতৃপ্ত আত্মা ভর করেছিল এই মেয়েটার ওপর, সেটা জানতে হলে আপনাকে দেখতে হবে আজকের গল্পের একদম শেষ অবধি। তাহলে চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটা হয় একটা বড় বিয়ে বাড়ি দেখিয়ে, যেখানে সারা বাড়ি আনন্দ উৎসবে ভরপুর। বাড়ির ছেলে জয় তার নতুন বউ অরুণিমাকে নিয়ে বাড়ি ফিরেছে। বাড়ির লোকেরা নববধূর জন্য বরণডালা সাজিয়ে রেখেছে। অল্পনা আঁকা থালা, আলতার রং, প্রদীপের আলো, সবকিছুতেই উৎসবের আবহ। জয় এবং অরুণিমা বাড়ির দরজায় পৌঁছালে বরণ করার জন্য জয়ের মা এগিয়ে আসেন। তবে অদ্ভুত ঘটনা ঘটে যায় যখন অরুণিমা বরণডালার প্রদীপের দিকে খুবই অদ্ভুত একটা দৃষ্টিতে তাকায় এবং প্রদীপটি নিজে থেকেই নিভে যায়। উপস্থিত সবাই এই বিষয়টাতে অবাক এবং কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। এটা যে একটা অশুভ ইঙ্গিত এটা সবাই বুঝতে পারে, কিন্তু কেউ সবার সামনে কিছু বলে না। এরপরেও প্রদীপটি বারবার জ্বালানোর চেষ্টা করা হয়, কিন্তু অরুণিমার দৃষ্টির সামনে প্রদীপ বারবার নিভে যায়। অবশেষে তারা প্রদীপ ছাড়াই নববধূকে বরণ করে নেয়। আলতার ছাপ রেখে বাড়িতে প্রবেশ করে অরুণিমা। তবে তার অদ্ভুত আচরণ এখানেই শেষ হয় না। হিন্দু রীতি অনুযায়ী শাশুড়ি যখন তাকে দুধের পাত্রের দিকে তাকিয়ে সংসারের সুখ শান্তি কামনা করতে বলেন, তখন অরুণিমার দৃষ্টিতে এমন কিছু ছিল যা সেই পাতিলের দুধ পুরোটাকেই ছাই করে দেয়। বাড়ির লোকজনের মধ্যে ভয়ের সঞ্চার হয়, এ কি হচ্ছে। এরপর আবারও কিছু রীতিনীতি পালনের চেষ্টা করা হয়। অরুণিমাকে সেখানে পানিতে জিয়ে রাখা একটা জ্যান্ত মাছ ধরতে বলা হয়, যার মাধ্যমে তার যে কোনো কাজের প্রতি দক্ষতা প্রকাশ পাবে। কিন্তু মাছটা তার হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই মারা যায় এবং এর পরপরই অরুণিমা বেহুশ হয়ে পড়ে। জয় তাকে দ্রুত ঘরে নিয়ে আসে। বাড়ির সবাই ভীত এবং হতবাক। জয়ের বাবা নির্দেশ দেন বিষয়টা অরুণিমার বাবার বাড়িতে জানানো যাবে না, যাতে তারা অযথা চিন্তা না হয়। জয় এবং তার পরিবার নিজেদের মধ্যেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর বাড়িতে আসে জয়ের চাচাতো বোন শাওন। তার সঙ্গে আসে জয়ের বন্ধু পুলু। পুলু জয়কে বিয়ের জন্য অভিনন্দন জানায় এবং কথায় কথায় সে এমন একটা কথা বলে যার মাধ্যমে আমরা ভালো মতোই বুঝতে পারি হয়তোবা জয়ের এর আগেও কারো সঙ্গে সম্পর্ক ছিল। বিয়ে বাড়ির কোলাহল চলছিল জমজমাট। বাড়িতে তখন অরুণিমা তার মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। তখন তাকে স্বাভাবিকই লাগছে। হঠাৎ বাড়ির এক সদস্য তারু এসে অরুণিমার দিকে তাকিয়ে বলে, কে তুমি? সে কোথায়? তাকে দেখেছো? অরুণিমা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কাকে? কার কথা বলছো? তারু বলে, সে তো আসার কথা ছিল, কোথায় গেছে? শাওন এসে তারুকে সামলায়, জানায় তারু বাড়ির একজন প্রবীণ মানুষ, মানসিকভাবে অসুস্থ। তাকে সাধারণত ঘরেই রাখা হয়, হয়তো কেউ দরজা খুলে দিয়েছে। শাওন বলে, তুমি কিছু মনে করো না। পরে দেখা যায় তারু পুলুকে দেখে চিনতে পারে, জিজ্ঞেস করে, ও কোথায় গেছে? পুলু চুপ করে থাকে। বাড়ির অন্য লোকজন, বিশেষ করে জয়ের মা আর চাচিরা চিন্তায় পড়ে যায়, কারণ বউ আসার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটছে। জয়ের মা বলে, ভালোবাসার বিয়ে বলে অত খোঁজখবর নেওয়া হয়নি। এখন জয় আর বৌমাকে মন্দিরে নিয়ে গিয়ে বাবার সঙ্গে দেখা করাবো। আসলে জয়ের মা মন্দিরের এক বিশেষ পণ্ডিতকে খুবই মান্য করত, তাই তার সাথে তাদের দুজনের দেখা করতে নিয়ে যাওয়ার কথা বলে। তখন বাড়ির একটা কাজের মেয়ে জানায়, আলতার পায়ের ছাপের পাশে আরো একটা পায়ের ছাপ রয়ে গেছে। সবাই অবাক হয়ে দেখে, আরে বৌমা তো একটা একটা করে পা গিয়েছিল, তাহলে এর পাশে এটা কোন পা? তাও আবার অদ্ভুত দেখা যাচ্ছে। শাওন অরুণিমাকে জিজ্ঞাসা করে, তোমার শরীর ঠিক আছে তো? অরুণিমা বলে, হ্যাঁ ঠিক আছি, আবার কি হবে আমার? শাওন বলে, সকালে তুমি বেহুশ হয়ে পড়েছিল তো, তাই জিজ্ঞাসা করলাম। আসলে সেও ভয়ের কারণে তাকে সরাসরি কিছু জিজ্ঞাসা করছে না। অরুণিমা অবাক হয়ে বলে, আমি বেহুশ হয়েছিলাম কখন? মনে নেই তো। শাওন বলে, আরে থাক, এসব নিয়ে ভাবার দরকার নেই। শাওন আরো জিজ্ঞাসা করে, তুমি কি অভিনয় করা ছেড়ে দিয়েছো? আসলে অরুণিমা তার জীবনের দীর্ঘ একটা সময় অভিনয় জগতের সাথে যুক্ত ছিল। অরুণিমা তখন তাকে কিছুই বলে না, বিষয় পাল্টে বলে, এখন ঘুমোতে যেতে হবে। এখন আপনাদের মনে হয়তো বা প্রশ্ন জাগছে, নতুন বিয়ে করা বউ, সে তার স্বামী জয়ের সাথে নেই কেন, তাই তো? আসলে হিন্দু নিয়ম অনুযায়ী সেটা ছিল তাদের কাল রাত্রি, আর এই রাতে জয় আর অরুণিমার দেখা করাটাও নিষেধ ছিল। রাতে নিয়ম অনুযায়ী জয় আর অরুণিমা আলাদা ছিল। অরুণিমা শাওনের সাথে ঘুমায়। মাঝরাতে 12টার সময় অরুণিমা উঠে হঠাৎ বাইরে চলে যায়। তার কিছুক্ষণ পর শাওনের ঘুম ভাঙলে সে দেখে তার পাশে অরুণিমা নেই। খুঁজতে খুঁজতে সুইমিং পুলের কাছে সে তাকে খুঁজে পায়। অন্ধকারে চেয়ারে বসে অরুণিমা যেন অন্য কেউ মনে হচ্ছে। শাওন কাছে গিয়ে তাকে ডাক দেয়, আর অরুণিমা যখন তাকায় তখন তার দৃষ্টি
খুবই ভয়ঙ্কর লাগছিল। শাওন চিৎকার করে, বাড়ির সবাই ছুটে আসে। সবাই দেখে অরুণিমার চেহারা অন্যরকম কিছু মনে হচ্ছে, মনে হয় তার মধ্যে অন্য কেউ আছে। কিছুক্ষণ পর অরুণিমা আবারও বেহুশ হয়ে পড়ে। তারা ভাবে হয়তো অরুণিমার শরীর ভালো নেই, তার হয়তো কোনো অসুখ আছে। তাই এমনিতে এই বিষয়টা নিয়ে তারা কেউ মাথা ঘামায় না। বাড়ির লোকজন ঠিক করে তাকে ডাক্তার দেখানো হবে। এরপর আরও একদিন পার হয়ে পরের রাত চলে আসে, আর এই রাতটাই ছিল জয় আর অরুণিমার ফুলশয্যার রাত। জয় তার ফার্স্ট নাইটের জন্য খুবই এক্সাইটেড ছিল, কিন্তু রাত 12টার সময় হঠাৎ অরুণিমা জয়কে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেয়। এরপর সে দ্রুত বাইরে চলে যায় এবং সিঁড়ি বেয়ে ছাদে উঠে যায়। জয় চমকে যায়, আরও ভয় পায়। সে ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো কে তুমি? অরুণিমার দেহের ভেতর থেকে একটা কণ্ঠস্বর ভেসে ওঠে, আমি নন্দিনী, তোর নন্দু, চিনতে পারলি না? এই নাম শুনে জয় হতবাক হয়ে যায়। তার কথা বলার শক্তি সে হারিয়ে ফেলে। সে বুঝতে পারে না এখন সে কি করবে। পরের দৃশ্যে দেখা যায় জয়ের বাড়িতে অরুণিমার মা বাবা এসেছে। তাদের জানানো হয়েছিল যে অরুণিমা নাকি অসুস্থ। তারা বলে, আমাদের মেয়ে তো একদম ঠিকই ছিল, তার আগে কোনোদিন এমন কিছু হয়নি। আর জয় তো তাকে 2 বছর ধরে চেনে, এমন কিছু হলে জয় নিশ্চয়ই আগে থেকে বুঝতে পারতো। ডাক্তার এসে পরীক্ষা করে জানায় অরুণিমার শরীরে কোনো শারীরিক সমস্যা নেই। ডাক্তার বলে হয়তোবা বিয়ের কারণে ইদানিং অনেকটা প্রেশার নিতে হয়েছে, যার কারণে সে অনেক ক্লান্ত। তবে ডাক্তার তাকে পরবর্তীতে আরও জানায় বিষয়টা কিন্তু এত সহজ নয়। আপনি বলেছিলেন, সে বলেছে, অর্থাৎ সে নিজেকে অন্য কেউ বলে পরিচয় দিয়েছে। তার মানসিক সমস্যা থাকতে পারে, হতে পারে তার মাল্টিপল আইডেন্টিটি ডিসঅর্ডার রয়েছে। আরও গভীরভাবে বিষয়টা খুঁটিয়ে দেখুন, তারপর আমাকে জানাবেন। ডাক্তার চলে যাওয়ার পর পুলু এসে জয়কে বলে, ডাক্তারের কথা অনুযায়ী হয়তো এটা কোনো মানসিক সমস্যা নয়, বরং সত্যি কিছু ঘটছে। আমার মনে হয় নন্দিনী এখান থেকে চলে যেতে পারেনি, সে এখনো আছে। তোদের সম্পর্কটা সে মেনে নিতে পারছে না। তখন জয় রেগে গিয়ে বলে, আরে কি সব উল্টাপাল্টা বলছিস, আমার মাথা গরম করিস না। পুলু শান্তভাবে বলে, আমি একটা কাজ করেছি, তোকে না জানিয়ে জিয়া মিত্রকে ডেকেছি। জয় অবাক হয়ে জিজ্ঞাসা করে, জিয়া মিত্র আবার কে? পুলু বলে, ভালো মানের একজন প্যারাসাইকোলজিস্ট, হয়তো সে কিছু সাহায্য করতে পারবে। অন্যদিকে দেখা যায় তারুকে খাবার খাওয়ানো হচ্ছিল। আরে এটা বিয়ে বাড়ির খাবার, খেয়ে দেখো, অনেক মজা। তারও জিজ্ঞাসা করে, কার বিয়ে? নন্দু এসেছে নাকি? মেয়েটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কে নন্দু? নতুন বউয়ের নাম তো অরুণিমা। ঠিক তখনই অরুণিমা সেখানে চলে আসে আর তারুকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তারু উত্তর দেয়, তুমি কি নন্দু? তুমি যদি নন্দু না হও তাহলে আমি খাবো না। এই কথা বলার পর হঠাৎ অরুণিমার ভেতরে নন্দিনীর আত্মা জেগে ওঠে। তার আচরণ সম্পূর্ণ পাল্টে যায়। সে বলে, খেয়ে নাও ম্যাজিক ম্যান। তারু খুশি হয়ে বলে, নন্দিনী। এরপর অরুণিমা সেখান থেকে চলে যায়। এটা পরিষ্কার যে নন্দিনী আর তার তারুর মধ্যে কোনো বিশেষ সম্পর্ক ছিল। নন্দিনী তাকে সম্ভবত ম্যাজিকম্যান বলেই ডাকতো। তারু তাই এই নাম শুনে খুশি হয়ে যায়। অন্যদিকে বাড়ির আরেক সদস্য গতরাতের ঘটনা ভেবে বেশ আতঙ্কে দিন কাটাচ্ছিল। এদিকে অরুণিমা পুজোর কাজে সাহায্য করতে এলে বাড়ির কেউ তাকে সেই কাজে অংশগ্রহণ করতে দেয় না। সবাই তাকে দেখে কিছুটা ভীত হয়ে পড়ে, কেউই তাকে কাজ করতে দিতে চাইছিল না। কিন্তু অরুণিমার অনুরোধ করায় তারা শেষমেশ তাকে একটা চাকু দিয়ে শুধুমাত্র ফলমূল কাটতে দেয়। কাজ করার মাঝে হঠাৎ তার ভেতরে আবারও নন্দিনীর আত্মা জেগে ওঠে। আচরণে অস্বাভাবিকতা ফিরে আসে তার, আর সে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। এদিকে বাড়িতে এসে পৌঁছায় আরও একটা ক্যারেক্টার, জিয়ান। সে জয়কে জিজ্ঞাসা করে, তোমাদের তো বিয়ের আগে থেকেই পরিচয় ছিল তাই না? জয় সম্মতি জানায়। জিয়ান বলে, তাহলে বলো অরুণিমার মধ্যে কি কখনো এরকম কিছু অস্বাভাবিক দেখেছো? জয় দ্বিধায় পড়ে যায়। সে স্পষ্ট কিছু মনে করতে পারে না। এই কথার মাঝেই অরুণিমা হাজির হয়। হাতে লুকিয়ে রাখা চাকুটা পেছনে নিয়ে সবার সামনে এসে হঠাৎ নিজের গলায় চাকু ধরে, কেউ আমার কাছে আসবে না, আমি যা পাইনি তা কাউকে পেতেও দেব না। এই দৃশ্য দেখে জয়ের হাত পা ঠান্ডা হয়ে আসে। পুলু এগিয়ে গিয়ে জিয়ানকে বলে, কিছু করো প্লিজ, কিছু করো। জিয়ান সামনে এগিয়ে এসে বলে, তুই কে, কি চাস? নন্দিনীর আত্মা কথা বলে ওঠে, আমি মরতে চাই, আবারও মরবো। জিয়ান তখন ধমকের সুরে বলে, চাকুটা দিয়ে দে, এখনই দে। কিন্তু নন্দিনীর আত্মা রাগান্বিত স্বরে বলে, না দিলে কি করবি তুই? তর্কের মাঝেই অরুণিমা আবারও বেহুশ হয়ে যায়। নন্দিনীর আত্মা আবারও তাকে ছেড়ে দেয়। এই ঘটনার পরে জয়ের মা একদম ভেঙে পড়ে। কান্নায় ভেসে যেতে যেতে বলে, আজ নিজের গলায় চাকু ধরেছে, কাল যদি আমার ছেলের গলায় ধরে তাহলে কি হবে? না, এই মেয়ের সঙ্গে সংসার করা সম্ভব নয়। আমি কালই তাকে তার বাপের বাড়ি দিয়ে আসবো। জয়ের বাবা এই পরিস্থিতিতে শান্তভাবে বলে, এভাবে যদি একদিনের মধ্যে আমাদের বৌমাকে বাড়ি ছেড়ে বের করে দেই তাহলে মানুষ কি বলবে, আমাদের সম্মানের কি হবে ভেবে দেখেছো? আগে সবাই মিলে ঠিক করি কি করা উচিত, হুট করে সিদ্ধান্ত নিলে হবে না। পরদিন জয়, পুলু আর জিয়ান মিলে আলোচনা করে। জয় বলে, আমার মাথার কাজ করছে না। পুলু জিজ্ঞাসা করে, কাল রাতে কি সে ঘুমিয়েছিল? জয় উত্তর দেয়, হ্যাঁ সে তো ঘুমিয়েছিল, কিন্তু আমি ঘুমাতে পারিনি। পুলু বলে, আমি বুঝতে পেরেছি তোর মানসিক অবস্থাটা। জিয়ান তখন বলে, কেসটা সহজ হবে না, আমার একটু সময় লাগবে। জিয়ানকে জিজ্ঞাসা করা হয়, এটা কি কোনো মানসিক রোগ হতে পারে যেখানে নিজের মধ্যে অন্য কাউকে অনুভব করা হয়? জিয়ান বলে, আমার মতে এটা কোনো মানসিক রোগ নয়, বরং তার মধ্যে একটা অতৃপ্ত আত্মা রয়েছে যা এসব ঘটনার কারণ।
তখন জিয়ানের কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। সে বলে অরুণিমার ভেতরে যে আত্মাটা রয়েছে সেটাকে বের করতেই হবে, আর জানতে হবে সে কি চায়। এই কথা শুনে কেউ কেউ সন্দেহ প্রকাশ করে, আত্মা কি সত্যিই সম্ভব নাকি, এইসব কি বাস্তবেও হয়? জিয়ান উত্তর দেয়, দেখো এই পৃথিবীতে অনেক কিছুই ঘটে যার কোনো ব্যাখ্যা নেই, কিন্তু যদি অরুণিমাকে সুস্থ করতে হয় তাহলে আগে নন্দিনী সম্পর্কে বিস্তারিত জানতে হবে। সে জয়ের দিকে তাকিয়ে বলে, তোমার নন্দিনীর ব্যাপারে ভালো ধারণা আছে তাই না? দয়া করে সব খুলে বলো, নন্দিনী কে ছিল, তার সঙ্গে তোমার সম্পর্ক কেমন ছিল, কোনো কিছু বাদ দিও না। পুলু তখন জয়কে উৎসাহ দেয়, আরে বল না, যা জিয়ান জানতে চাইছে সব বল। অনেক ভাবার পর জয় বলে, তারু জেঠু প্রথমবার আমাকে কাজের সুযোগ করে দেয়। নান্দু মানে নন্দিনী তখন আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। শুধু অ্যাসিস্ট্যান্টই নয়, সে আমার সব থেকে কাছের বন্ধু ছিল। আমার সব কিছু বুঝতো, আমার প্রতি খেয়াল রাখতো। একদম পাগলাটে স্বভাবের ছিল সে। আমরা তখন 3 জন ছিলাম, তারু জেঠু, নন্দু আর আমি। একসঙ্গে কাজ করতাম। জয় বলতে থাকে, নান্দু সারাক্ষণ আমাদের হাসিয়ে রাখতো, আর দুষ্টুমি আর পাগলামিতে আমাদের দিন কেটে যেত। শুটিং ফ্লোরে আমি তার ডিরেক্টর ছিলাম, কিন্তু ব্যক্তিগত জীবনে সে যেন আমার ডিরেক্টর ছিল। কথাগুলো বলতে বলতে জয় ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। ফ্ল্যাশব্যাকে দেখা যায় নন্দিনী ছিল প্রাণবন্ত চঞ্চল স্বভাবের একটা মেয়ে। তার হাসি, দুষ্টুমি আর সারল্য সবাইকে মুগ্ধ করত। একদিন জয় আর নন্দিনী মিলে কাজ করছিল। আচরণে স্পষ্ট তারা একে অপরকে খুব ভালো বন্ধু হিসেবে ভালোবাসত। একদিন জয় একটা কল পায়। তাকে বলা হয় এক বিখ্যাত কোম্পানির বিজ্ঞাপনের জন্য নতুন মুখ খোঁজা হচ্ছে। এই খবরে জয় খুব খুশি হয়। সে নন্দিনীকে জানায়, আর নন্দিনী বলে, চল তাহলে এটা সেলিব্রেট করি। এরপর তারা নাচানাচি করে আনন্দ করে। তারপরে এই বিষয়টা নিয়ে কয়েকটা দিন চলে যায়। আসলে নন্দিনীর ব্যবহারে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে যেখানে জয় নন্দিনীকে শুধুমাত্র বন্ধুর কাতারে রেখেছে, কিন্তু নন্দিনী জয়কে শুধুমাত্র বন্ধুর কাতারে রাখেনি। নন্দিনী জয়কে খুব ভালোবাসে, যেটা সে কখনো প্রকাশ করতে পারেনি। আর তারপর একটা দিন চলে আসে যেদিন জয় নিজে থেকেই এসে নন্দিনীকে বলে, আমার মনে হচ্ছে আমার জন্য তুই একদম পারফেক্ট ম্যাচ, তোকে ছাড়া আমি আর কাউকে ভাবতেই পারছি না। এই কথা শুনে নন্দিনী বিস্মিত হয়, আর সে বলে, তুই সত্যি বলছিস? আমি তো তোর মুখ থেকে এটা শোনার জন্য অপেক্ষা করছিলাম। ঠিক তখনই তাদের কাছে তারু আর উলু আসে। জয় আবার নন্দিনীকে জিজ্ঞাসা করে, তুই রাজি তো? এখন এই শুনে সে লজ্জায় মাথা নিচু করে বলে, আরে কি করছিস সবার সামনে? জয় অবাক হয়ে বলে, আরে আমি আবার কি করলাম? তোকে বললাম বিজ্ঞাপনটা করবি কিনা, বিজ্ঞাপনের জন্যই তুই বেস্ট চয়েস। আমার আর কাউকেই ভালো লাগছে না, শুধু তোকেই আমি বিজ্ঞাপনের জন্য নেব, তুই একদম পারফেক্ট মডেল। তখনই নন্দিনীর মুখটা শুকিয়ে যায়। সে বুঝতে পারে জয় তাকে শুধুই বন্ধু হিসেবেই ভালোবাসে, কিন্তু তার মনের গভীরের ভালোবাসার একতরফা অনুভূতি ছিল। এই কষ্ট সে চেপে রাখে। বর্তমান সময় ফিরে এসে জয় দীর্ঘশ্বাস ফেলে বলে, এরপর আমি নন্দিনীর মতো বন্ধু আর পাইনি। সে ছিল আমার সব থেকে কাছের বন্ধু, কিন্তু সে এটা বুঝতে পারেনি যে বন্ধুত্বও কতটা দামি হতে পারে। পুলু তখন জানায়, জিয়ানের কথা ঠিক হতে পারে, নন্দিনীর আত্মা এখনো অরুণিমার মধ্যে রয়ে গেছে, এবং সে সম্ভবত অরুণিমা ও জয়ের সম্পর্ক মেনে নিতে পারছে না। এই মন্তব্যে সবাই আরও চিন্তিত হয়ে পড়ে। শাওন রাতে জিয়ানের সঙ্গে দেখা করতে গিয়ে বলে, দাদাভাই বৌদিকে খুব ভালোবাসে, তাদের এই কষ্ট আর সহ্য করা যাচ্ছে না, কিছু একটা করো প্লিজ। জিয়ান তাকে আশ্বস্ত করে বলে, অরুণিমাকে সুস্থ করতে হলে আগে জানতে হবে কেন এই আত্মা বারবার ফিরে আসছে। জিয়ান আরও বলে, ভালোবাসার মতো জিনিস সত্যি অদ্ভুত, কখন কার প্রতি অনুভূতি জন্ম নেয় সেটা বলা যায় না। শাওন তার কথায় সম্মতি জানায়। ঠিক তখনই অরুণিমার মধ্যে আবারও নন্দিনীর আত্মা প্রকাশ পায়। অরুণিমা অদ্ভুতভাবে সিঁদুর পরে আছে। বাড়ির কাজের মেয়ে যখন তার জন্য 1 গ্লাস দুধ নিয়ে আসে, অরুণিমা তাকে বলে, আমাকে দেখে কি নতুন বউ মনে হচ্ছে না? আমি কি জয়ের বউয়ের মতো দেখাচ্ছি না? কাজের মেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠলে বাড়ির সবাই সেখানে চলে আসে। জয় রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করে, তুমি এমন করে কেন সেজেছো, সিঁদুর কেন লাগিয়েছো? অরুণিমা অবাক হয়ে উত্তর দেয়, আমি তো কিছুই জানি না, কখন এসব করেছে কিছুই মনে পড়ছে না। জয় চিন্তিত হয়ে বলে, তোমার যদি কিছু হয় আমি তা সহ্য করতে পারবো না। অরুণিমা তাকে আশ্বস্ত করে জানায়, আরে আমার কিছু হবে না, আমি ঠিক আছি। পরদিন সকালে অরুণিমা একটা সিনেমার প্রস্তাব নিয়ে ফোন পায়। খবরটা শুনে সে খুব খুশি হয় এবং জয়কে জানায়, কিন্তু জয়ের প্রতিক্রিয়া তাকে আহত করে। সে বলে, এতদিন পর আবার অভিনয় ঢুকবে, অভিনয় পারবে তো? এতে অরুণিমার মন খারাপ হয়, কারণ জয় তার অভিনয়ের উপর আঙ্গুল তুলেছে। জয় তখন বলেন, মা বলেছেন আমাদেরকে ওই মন্দিরের এক পণ্ডিতের কাছে যেতে হবে, হয়তো তিনি কিছু সমাধান দিতে পারবে। অরুণিমা জিজ্ঞাসা করে, সেখানে কেন যেতে হবে? জয় উত্তর দেয়, তোমার আচরণ কিন্তু ক্রমশ অদ্ভুত হয়ে উঠেছে, মা বলেছে সেখানে গেলে হয়তোবা সমাধান হবে। অরুণিমা চুপচাপ রাজি হয়, যদিও জয়ের কথা তাকে ব্যথিত করে। এরপর গল্প ফিরে যায় আবারও অতীতে। একদিন নন্দিনী ও জয় একসঙ্গে বাজারে যায়। জয় বলে, আমার এমন একজন দরকার যাকে দেখলেই মনে হবে ম্যাজিক আছে। নন্দিনী মজা করে বলে, তুই তো অনেকজনকেই দেখলি, তবুও কেউ পছন্দ হলো না? জয় হাসতে হাসতে বলে, তারা ভালো কিন্তু তোর মতো নয়।
নন্দিনী তখন বলে আরও অপশন আসবে, আর দেখিস আমার মতো কেউ না কেউ আছে। নন্দিনী নিজে এই বিজ্ঞাপনের কাজটা আসলে করতে চাইছিল না, কারণ সে জয়ের প্রস্তাবটা ভেবেছিল, জয় তাকে প্রপোজ করেছে, কিন্তু ঘটনাটা যেখানে তার মন ভেঙে দিয়েছে তারপর সে আর বিজ্ঞাপনের জন্য রাজি হয়নি। কিন্তু জয় একজন নতুন মডেলের খোঁজে এখন মরিয়া হয়ে উঠেছিল। ঠিক তখনই সেই মেলায় সে দেখে অরুণিমাকে দেখে তার মনে হয় সে অবশেষে সেই মানুষটাকে পেয়েছে যাকে সে খুঁজছিল। জয় অরুণিমার সাথে কথা বলার জন্য আসে। প্রথমে নিজের পরিচয় দিয়ে জয় তাকে বলে আসলে আমাদের বিজ্ঞাপনের জন্য একটা নতুন মডেলের দরকার, আর আমার মনে হয় আপনি সেখানে খুব ভালো মানাবেন। কিন্তু অরুণিমা তাকে এক কথায় জানিয়ে দেয় যে অভিনয় সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই এবং নিজেকে অভিনেত্রী হিসেবে সে কল্পনাও করতে পারে না, এগুলোতে তার ইন্টারেস্ট নেই। তাদের এই অনুরোধে সে বারবার না করে দিলেও জয়ের আত্মবিশ্বাসের আশ্বাস যে তুমি পারবে, একবার চেষ্টা করে দেখো, তুমি অবশ্যই পারবে, তুমি এই কাজের জন্য পারফেক্ট। আর তার এই কথা শুনে অরুণিমা সেদিন রাজি হয়েছিল। গল্প বর্তমান সময়ে আবারও ফিরে আসে। পুলু জয়ের কাছে এসে বলে আচ্ছা অরুণিমা যখন তোর অ্যাডে কাজ করতে রাজি হয়েছিল তখন তোরা একসঙ্গে অনেক কাজ করেছিস, আমি তো নন্দিনীর মুখে প্রায়শই শুনতাম তোদের কথা। আচ্ছা তুই কখন তাকে নিজের ভালোবাসার কথা বলেছিলি? জয় একটু স্মৃতিকাতর হয়ে বলে সেটা অনেক পরের কথা, প্রথম দিকে আমাদের সম্পর্ক শুধুমাত্র পেশাগতই ছিল, কাজের কারণেই আমাদের দেখাশোনা কথাবার্তা হতো, কিন্তু ধীরে ধীরে আমি অরুণিমার প্রতি মুগ্ধ হয়ে যেতে শুরু করি। সে যেমন কাজও জানে তেমনই মনের দিক থেকেও খুব ভালো। আমরা একে অপরকে ভালোবাসতাম, কিন্তু অপেক্ষা করছিলাম কে আগে বলবে, শেষে আমি নিজেই তাকে বলে দিই। এবার গল্পটা আবারও সেই সময়টাতেই থেকে যায়। একদিন মেকআপ রুমে অরুণিমা যখন শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিল, জয় সেখানে গিয়ে বলে আমার নায়িকা তো আজ দারুণ শট দিল। অরুণিমা মুচকি হেসে বলে তোমার নায়িকা? আমি তো মুভির হিরোর নায়িকা। জয় হেসে বলে ওটা তো সিনেমায়, কিন্তু বাস্তবে তুমিই আমার নায়িকা। এর মাধ্যমেই সে তাকে প্রপোজ করে। বলা যায় অরুণিমাও এতে রাজি হয়ে যায়। ঘটনা আবার বর্তমান সময়ে ফিরে আসে। এবার পুলু অরুণিমার সঙ্গে কি একটা বিষয় নিয়ে যেন কথা বলতে এসেছিল। তখন অরুণিমা সরাসরি তার কাছে জানতে চায় যে সত্যি করে বলো তো নন্দিনী আর জয়ের মধ্যে কি কোনো আলাদা সম্পর্ক ছিল? পুলু তখন বলে না না, তারা খুব ভালো বন্ধু ছিল। নন্দিনী ছিল জয়ের সব থেকে কাছের মানুষ। তাদের সম্পর্ক এমন এক বন্ধুত্বের উদাহরণ যা খুব কমই দেখা যায়, তবে অন্যেরা সেটাকে ভুল বুঝতো। এরপর গল্প আবারও অতীতে ফিরে যায়। দেখা যায় তারু নন্দিনীকে বলছে বেশি দিন নেই তো, তোকে আমাদের বাড়ি নিয়ে যাব, একেবারের জন্য নিয়ে যাব, তুই আমাদের জয়কে সুখী রাখতে পারবি তো? নন্দিনী উত্তরে বলে আমি তো এটাই চাই ম্যাজিক ম্যান। ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে। পুলু বলে জয় আর নন্দিনীর বন্ধুত্ব আমরা সবসময় ক্যামেরাবন্দি করে রাখতাম, সেগুলো দিয়ে নন্দিনী তার ঘর সাজিয়েছিল। একদিন নন্দিনী জয়ের চোখ বেঁধে তাকে নিজের ঘরে নিয়ে এসেছিল। ঘরে ঢুকতেই জয় অবাক হয়ে দেখে তাদের কিউট মোমেন্টসের অনেক ছবি ঘরের দেওয়ালে সাজানো। ছবিগুলো দেখে জয়ের মুখে হাসি ফুটে ওঠে। সে মুগ্ধ হয়ে বলে আমাকে ওই ছবিগুলোর কপি দিয়ে দে। নন্দিনী হেসে বলে আরে না, এগুলো দেওয়া যাবে না। জয় অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন? এখানে তো আমারও ছবি আছে, তাহলে দিবি না কেন? আর আমি কিভাবে এগুলো মনে রাখবো? নন্দিনী একটু হাসি দিয়ে বলে তুই এগুলো তোর মনেই রাখিস। দৃশ্য আবার বর্তমানে ফিরে আসে। তখন অরুণিমা পুলুকে জিজ্ঞাসা করে এরপর কি হলো? পুলু বলে তাদের এই সুন্দর বন্ধুত্ব রেখে আমি মুম্বাই চলে এসেছিলাম। এরপর শুনেছি জয় একটা বিজ্ঞাপনের জন্য নতুন মুখ খুঁজছিল, আর সেই মুখ ছিলে তুই। এরপর তো জয়ের বাকি খবর তুই জানিসই। এরপর দেখা যায় পুলু আর জয় একসঙ্গে বসেই কথা বলছিল। পুলু জানতে চায় নন্দিনী কবে জানতে পারলো তোর আর অরুণিমার সম্পর্কের কথা? জয় কিছুক্ষণ চুপ থেকে তাকে বলে আমি যখন অরুণিমাকে প্রপোজ করেছিলাম তখন সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়েতে আর দেরি করব না, 1 মাসের মধ্যেই বিয়ে করার পরিকল্পনা করেছিলাম, তাই সবার আগে নন্দিনীকেই আমি জানাতে চাই। গল্প আবার অতীতে ফিরে যায়। জয় নন্দিনীকে ডেকে আনে। নন্দিনী হাসতে হাসতে বলে আরে কি হয়েছে, এভাবে ডেকেছিস কেন? জয় হেসে বলে আরে জানিস আমি বিয়ে করছি। কথাটা শুনে নন্দিনী থমকে যায়। কাপা কাপা গলায় জিজ্ঞাসা করে কাকে? জয় বলে আরে অরুণিমাকে। আর শোন, আমার বিয়েতে সব কেনাকাটা তুই করবি, কারণ তোর পছন্দই আমার কাছে সব। নন্দিনী মুচকি হেসে দিয়ে বলে ও তাই নাকি? সবসময় তো আমার পছন্দ ঠিক নাও হতে পারে। জয় আত্মবিশ্বাসের সঙ্গে বলে আরে তোর পছন্দই আমার কাছে সবসময় সেরা। আর দেখ, এটা আমাদের বিয়ের কার্ড, কেমন হয়েছে বল? নন্দিনী কার্ড দেখে বলে খুব ভালো হয়েছে। এরপর জয় তাকে বিয়ের রিং দেখায়। নন্দিনী দেখে মুগ্ধ হয়। পরে বলে তুই একটু অপেক্ষা কর, আমি আসছি। তবে ভিতরে ভিতরে নন্দিনী একতরফা ভালোবাসার কষ্টে একদম ভেঙে পড়ে। সে একা একা অনেকক্ষণ কান্নাকাটি করে। অন্যদিকে জয় অপেক্ষা করতে করতে ঘরে এসে দেখে নন্দিনী কান্নায় ভেঙে পড়েছে। তাকে এভাবে দেখে জয় বলে কি হয়েছে তোর, তুই কাঁদছিস কেন? নন্দিনী চোখ মুছে বলে আর কিছু না, হয়তো চোখে কিছু পড়েছে। কিন্তু জয় মুচকি এসে বলে তুই মিথ্যা বলছিস, সত্যি করে বল কি হয়েছে। অবশেষে নন্দিনী নিজেকে আর ধরে রাখতে না পেরে বলতে শুরু করে তুই আমাকে কাঁদাচ্ছিস জয়, আমি তোকে ছাড়া থাকতে পারবো না, আমি তোকে খুব ভালোবাসি, প্লিজ তুই বিয়েটা ক্যান্সেল করে দে। জয় হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ নিশ্চুপ থাকার পর সে বলে তুই এটা কি বলছিস? আমার বিয়ে মাত্র কদিন পর তুই এখন এসব বলছিস? আমি তোকে আমার ভালো বন্ধু মনে করতাম, আমি চাই না এই বন্ধুত্ব নষ্ট হোক। তুই তো আমার থেকেও ভালো কাউকে ডিজার্ভ করিস।
নন্দিনী কাঁদতে কাঁদতে বলে, দেখ আমি যদি এবার থেকে অরুণিমার মতো শাড়ি পরে আসি, তুই কি তাহলে আমাকে বিয়ে করবি? জয় বিরক্ত হয়ে বলে, প্লিজ নন্দিনী, এসব বলা বন্ধ কর, আমি এসব শুনতে চাই না। তুই যত তাড়াতাড়ি মেনে নিবি যে আমাদের মাঝে এগুলো হওয়া সম্ভব নয়, তুই ততই স্বাভাবিক থাকতে পারবি। এই কথা বলে জয় সেদিন নন্দিনীর ঘর থেকে বেরিয়ে যায়, কিন্তু নন্দিনীর জন্য রেখে যায় এক সাগর দুঃখ। জয়ের সেদিন আর পেছনে ফিরে তাকানোর সুযোগ ছিল না, কারণ সেও বুঝতে পারছিল এখানে কি হচ্ছে, কিন্তু কিছু করার ছিল না তার হাতে। কিন্তু নন্দিনী তার একতরফা ভালোবাসার কষ্ট নিয়ে চিরদিনের মতো অপেক্ষায় থেকে যায়। কিন্তু কয়েকদিন পর খবর চলে আসে যে নন্দিনী নিজেকে শেষ করে দিয়েছে, সে নিজের গায়ে আগুন দিয়েছে আর এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। জয়ের কাছে এটা ছিল অস্বাভাবিক এবং ভীষণ বেদনাদায়ক, কারণ নন্দিনী ছিল তার জীবনের একমাত্র বন্ধু, যে তাকে সব থেকে ভালো বুঝত। নন্দিনী যেদিন পৃথিবী থেকে বিদায় নিল, সেদিন তার সমস্ত আশা, ভালোবাসা আর অভিনয় আর অভিমান যেন আগুনের সঙ্গে জ্বলে গেল। আর সেই আগুনকে সাক্ষী রেখেই জয় তার কিছুদিন পর অরুণিমাকে বিয়ে করেছিল। জয় চেয়েছিল সবকিছু ঠিক হয়ে যাক, কিন্তু নন্দিনীর স্মৃতি যেন তার চারপাশে অদৃশ্য এক উপস্থিতির মতো থেকে যায়। ঘটনা আবারও বর্তমানে চলে আসে। জয় তখন নন্দিনীকে খুব মিস করছিল। জয় অরুণিমাকে মুক্ত করতে তার মায়ের বলা সেই পণ্ডিতের কাছে যায়। সে আসলে স্বাভাবিক কোনো পণ্ডিত নয়, বলা যায় তার ক্ষমতা ছিল তান্ত্রিকদের মতোই। সে মন্ত্রপাঠ শুরু করে এবং একটা জারের মধ্যে পানি দিয়ে বলে, এই পানি অরুণিমার হাত দিয়ে সেই ঘরে ছেটাতে হবে যেখানে নন্দিনী মারা গিয়েছিল। যদি সে তা করতে পারে তাহলে নন্দিনীর আত্মা মুক্তি পাবে। আর সেই পণ্ডিত অরুণিমার ওপর কিছু ঝাড়ফুঁক করে দেয়, যার কারণে সে বলে দেয় যে আপাতত কিছুদিন পর্যন্ত নন্দিনীর আত্মা অরুণিমাকে আর সমস্যায় ফেলতে পারবে না, আর এই সুযোগেই তোমাদের এই কাজটা সম্পূর্ণ করতে হবে। তাই সেদিন জয় অরুণিমাকে নিয়ে বাড়িতে চলে আসে, কিন্তু বাড়িতে আসার পর আবারও যখন সবাই সেই পণ্ডিতের কথা বিশ্বাস করে সবকিছু স্বাভাবিক হয়েছে এই মনে করে, তখনই আবারও অরুণিমার মধ্যে নন্দিনীর আত্মা প্রবেশ করে। আর হঠাৎই তার আচার ব্যবহার আবারও পাল্টে যায়, সবার সাথে আবারও তার ব্যবহার যেন অদ্ভুত হয়ে ওঠে, যার কারণে জয় আর বাকিরা দেরি করতে চাচ্ছিল না। তারপর দিন অরুণিমাকে নিয়ে তারা সেই ঘরে ফিরে আসে যেই ঘরে নন্দিনী নিজেকে শেষ করে দিয়েছিল। কিন্তু হঠাৎই ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় অরুণিমা। বাইরে থেকে সবাই তাকে ডাকতে শুরু করে, কিন্তু ভেতরে থাকা নন্দিনীর আত্মা বলে ওঠে, আমি কোথাও যাব না, যা আমি পাইনি তা আমি কাউকে পেতে দেব না। ঘরের ভেতরে নন্দিনীর আত্মা যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। সবাই আতঙ্কে দাঁড়িয়ে থাকে আর গল্পের মোড় ঘুরে যায় এমন এক অজানা দিকে, যেখানে ভালোবাসা, বন্ধুত্ব আর আত্মার দহন এক সূত্রে জড়িয়ে যায়। জয় আর নন্দিনীর এই জটিল সম্পর্কের মোড় তখন যেন নতুন একটা পথে এগিয়ে যায়। বাইরে থেকে জয় ঘরের ভেতরে নন্দিনীর প্রতিক্রিয়া শুনে ভয়ে কাঁপছিল। সে জানতো তার জীবনের একমাত্র ভালোবাসা এখন বিপদের মধ্যে। জয় বারবার চিৎকার করে বলছিল, নন্দু প্লিজ এমনটা করিস না, ওরুকে ছেড়ে দে, তুই যা চাস আমি তোকে তাই দেব, কিন্তু অরুণিমাকে কষ্ট দিস না। ঘরের ভেতর থেকে নন্দিনীর কণ্ঠস্বর ভেসে ওঠে এবং বলে, এই ঘরেই আমি মরেছিলাম আর আজকে আমি আবার মরব, তবে এবার অরুকে সাথে নিয়ে মরব। যা আমি পাইনি সেটা আমি কাউকে পেতে দেব না। এরপরেই দেখা যায় নন্দিনীর আত্মার প্রভাবিত অরুণিমা নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগাতে যাচ্ছিল। ঠিক তখনই জয় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। জয় সঙ্গে সঙ্গে সেই আগুন নিভিয়ে ফেলে। জয় তখন ভেঙে পড়ে, নন্দিনীর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে, তুই আমাকে কেন এত কষ্ট দিচ্ছিস? আমি কি দোষ করেছি বল? তুই সেদিনও আমাকে ভুল বুঝে চলে গিয়েছিলি, আজকেও আমার জীবনটাকে তুই তছনছ করে দিতে চাইছিস। তুই জানিস তুই আমার জীবনের একমাত্র বন্ধু ছিলি, তুই সবকিছু শেয়ার করতাম তোর কাছে, কিন্তু তুই যখন চলে গেলি আমি একদম একা হয়ে গিয়েছিলাম রে। নন্দিনী তখন রাগ মিশ্রিত কণ্ঠে বলে, তুই আমার ভালোবাসা বুঝতে পারিসনি। আমি তো তোকে অনেকবার বলেছি, তুই তো কখনো আমাকে দেখতেও চাসনি, শুধু বন্ধু হিসেবেই দেখেছিস। জয় আবেগতাড়িত হয়ে বলে, আমি জানি সেদিন তোর ভালোবাসার জবাব দিতে পারিনি, আমি হয়তো দেরি হয়ে গিয়েছিল, তাই আমার কিছু করার ছিল না, কিন্তু আজ আমি তোর ভালোবাসাকে সম্মান দিচ্ছি, স্বীকৃতি দিচ্ছি। এই জন্মে ওরও আমার স্ত্রী, এটা বদলানোর উপায় নেই, কিন্তু যদি পুনর্জন্ম বলে কিছু থাকে তাহলে আমি তোর হব। আমি প্রতিজ্ঞা করছি নন্দু, এই জন্মে না হলেও পরের জন্মে আমি শুধু তোর হব। আর এই শুনে তখনই নন্দিনী থমকে যায়, তার চোখে জল জমে ওঠে। হঠাৎ দেখা যায় দূর থেকে নন্দিনী এই সব কিছু দেখছিল, কিন্তু সে আসলে অরুণিমার শরীরে ছিল না। এই পুরো ঘটনা ছিল একটা নাটকীয়তা, আর এতক্ষণ অরুণিমা শুধুমাত্র অভিনয় করেছিল। গতবার সে যখন পণ্ডিতের কাছে গিয়েছিল তারপর থেকেই তার মধ্যে আর নন্দিনী প্রবেশ করতে পারেনি। কিন্তু অরুণিমা এতক্ষণ কি মনে করে এই ধরনের ঘটনা সাজালো, আর কেনই বা এমন অভিনয় করলো? এর উত্তর জানতে হলে আমাদেরকে যেতে হবে ঘটনার আরো কিছুটা পেছনে, যেই সময়টাতে অরুণিমা তখনই সেই পণ্ডিতের কাছে যায়নি। সেই পণ্ডিতের কাছে যাওয়ার আগের দিনের ঘটনা এটা। সেদিন অরুণিমা যখন তার ব্যাগ গোছাচ্ছিল তখন সে খুঁজে পায় একটা পোড়া শাড়ি আর কিছু আতপোড়া ছবি।
ছবিগুলো নন্দিনী আর জয়ের। এগুলো ছিল জয়ের স্মৃতি ধরে রাখার প্রচেষ্টা। আর তখনই হঠাৎ ঘরের দরজা লেগে যায়, আর এক দমকা বাতাসের সঙ্গে ঘরে যেন এক অদৃশ্য উপস্থিতি অনুভূত হয়। নন্দিনী প্রথমবার আলাদাভাবে অরুণিমার সামনে আসে। তখন নন্দিনী তাকে রাগান্বিত কণ্ঠে বলে, আমি এসেছি তোকে শেষ করে দিতে। অরুণিমা ভয়ে বলে, কেন? আমি তো কিছু করিনি, কেন আমাদের জীবন তছনছ করতে চাইছো তুমি? নন্দিনী চিৎকার করে বলে, কারণ জয় আমার ছিল, আমার ভালোবাসা, আমার সব কিছু, তুই তাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। অরুণিমা শান্ত গলায় উত্তর দেয়, জয় কখনো তোমার ছিলই না, তোমার শুধু বন্ধু ছিল সে। নন্দিনী রাগে ফেটে পড়ে বলে, না, আমি তাকে ভালোবাসি, আর তুই কখনো এটা বদলাতে পারবি না। তুই আমার জয়কে নিয়ে সুখে সংসার করবি, এটা আমি হতে দেব না। অরুণিমা নন্দিনীর দিকে তাকিয়ে শান্ত গলায় বলে, তুমি কেন আমাকে দোষ দিচ্ছ? আমি কি করলাম? দেখো নন্দিনী, তুমি আর জয় একসময় খুব ভালো বন্ধু ছিলে। আমি জানি তুমি তাকে ভালোবেসেছিলে, কিন্তু জয় তোমাকে শুধুই বন্ধু হিসেবে দেখেছে। এখন কি তুমি সেই বন্ধুর কষ্টের কারণ হতে চাও? যাকে নিয়ে তুমি সারা জীবন সুখে থাকার স্বপ্ন দেখেছো, তাকেই কি সারা জীবনের জন্য দুঃখ দিতে চাও? অরুণিমার কথা শুনে নন্দিনী স্তব্ধ হয়ে যায়। সে কিছু বলার চেষ্টা করে, কিন্তু অরুণিমা আবার বলে, তুমি কি জানো জয় তোমাকে হারিয়ে ফেলার কষ্ট এখনো কাটিয়ে উঠতে পারেনি? আর তুমি যদি আমাকে মেরে ফেলো, তাহলে সে কি নিয়ে বাঁচবে? তোমার এই প্রতিশোধ তার জীবন আরো তছনছ করে দেবে। নন্দিনী কিছুক্ষণ চুপ থেকে জিজ্ঞাসা করে, তাহলে আমি কি করব? আমার ভালোবাসাটা যে অপূর্ণ থেকে গেল। অরুণিমা তখন সজোরে বলে, সব ভালোবাসা পূর্ণতা পায় না নন্দিনী, এটা ভাগ্যের বিষয়। তবে শোনো, আমি প্রতিজ্ঞা করছি, এ জন্মে না হলেও পরজন্মে তুমি জয়কে পাবে। এবার বলো, তোমার মুক্তির জন্য আমাকে কি করতে হবে? নন্দিনীর চোখে জল এসে যায়। সে বলে, আমার ভালোবাসার স্বীকৃতি চাই, শুধু এতটুকুই। অরুণিমা গভীর মন নিয়ে বলে, আমি তোমাকে স্বীকৃতি দেব, তবে তোমাকে কথা দিতে হবে এরপরে তুমি জয় আর আমার জীবন থেকে চিরতরে সরে যাবে। নন্দিনী সম্মতি জানায়। সে মৃদু হেসে বলে, আমি চলে যাব, তাহলে আমার ভালোবাসার স্বীকৃতি পেলেই আমি চলে যাব। তারপর ঘটনা আবারও বর্তমানে ফিরে আসে, যেখানে জয় একটু আগে তাকে একই কথা বলেছে, যেখানে জয় একটু আগে তার ভালোবাসার স্বীকৃতি দিয়েছে। সে বলেছে যে এই জন্মে না হলেও পরজন্মে সে অবশ্যই তার হবে। যদিও এটা অরুণিমার একটা নাটক ছিল, আর এর মাধ্যমে নন্দিনীর সেই অপূর্ণ ইচ্ছাটা পূরণ হয়ে যায়, যার কারণে হঠাৎ দেখা যায় ঘরের একটা কোণ থেকে একটা কাঁচ ভেঙে পড়ে, এবং এর মাধ্যমেই বোঝা যায় নন্দিনী তাদের জীবন থেকে চিরতরে বিদায় নিয়েছে। জয় অরুণিমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। অরুণিমা মৃদু হেসে বলে, আমি কথা রেখেছি নন্দিনী। নন্দিনী সত্যিই তাদের জীবন থেকে সরে যায়, কিন্তু যাওয়ার আগে সে রেখে যায় তার স্মৃতি, যা জয় এবং অরুণিমার জীবনে চিরকালের জন্য একটা ছাপ রেখে দেবে। জয় তখনও ভাবছে কিভাবে এই সমস্ত কিছু ঘটলো। এবার অরুণিমাকে জয় জিজ্ঞাসা করে, তুমি কেন এটা করলে? স্ত্রী হিসেবে এই ঘটনায় তোমার রাগ হওয়ার কথা ছিল তার প্রতি, কিন্তু তুমি কেন এটাকে সম্মতি জানালে? অরুণিমা তাকে শান্ত গলায় উত্তর দেয়, আমি জানতাম নন্দিনী তোমাকে অনেক ভালোবাসতো। হয়তোবা তার ভালোবাসা পূর্ণতা পায়নি, কিন্তু তার ভালোবাসার সম্মানটুকু সে পেয়ে গিয়েছে। আমি তার ভালোবাসাকে বুঝতে পেরেছিলাম তার কথায়, তার ঘটনায়, তার সমস্ত কিছুতে, আর এটা আমারও দায়িত্ব ছিল। এরপর জয় অরুণিমাকে জড়িয়ে ধরে বলে, তুমি সত্যি অসাধারণ। পরজন্মের হিসাব বাদ দিলে এই জন্মে আমার সব থেকে বেশি ভালোবাসা তোমার জন্যই থাকবে। আর অরুণিমাও তাকে বলে, আমিও তাই চাই। তবে ওই মেয়েটা অর্থাৎ নন্দিনী, সে তোমাকে খুব ভালোবাসতো। যাই হোক, সব ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। এরপর তাদের জীবন স্বাভাবিক হতে শুরু করে, তবে নন্দিনীর স্মৃতি তাদের কাছে চিরকাল থেকে যায়। এভাবেই শেষ হয় আজকের গল্প। তা কেমন লাগলো আজকের গল্পটা? অনেকদিন পর আজকে একটু রোমান্টিক ক্যাটাগরি থেকে সরে ভিন্ন টাইপের কিছু দেওয়ার চেষ্টা করলাম। কার কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে জানান, আর এরকম ভিন্ন ভিন্ন টাইপের গল্প শুনতে আপনারা আগ্রহী কিনা সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন। নতুন হলে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, ইদানিং চেষ্টা করছি রেগুলার হওয়ার। অবশ্য এক সপ্তাহের বেশি গ্যাপ যায়, বেশিরভাগ সময় চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও দেওয়ার। তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা নতুন আছেন, দেখেন ওখানে সাবস্ক্রাইব বাটনটা যদি সাদা হয়ে থাকে, তাহলে ওইটাকে কি করতে হয় আপনি জানেন। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। কিন্তু এতক্ষণ ভিডিওটা আপনি দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।